আজাদ আবার হেসে ফেলল, হেসে বলল, একদম সত্য কথা। প্যানপানাডের মহারানী হলেও তোমার বুদ্ধি ভালো, তা না হলে আজাদকে এত তাড়াতাড়ি কেউ চিনেছে বলে মনে পড়ে না। আমি নানা ভাইকে বিচার দেব, সে বলেছে আপনি উল্টাপাল্টা কিছু করলে তাকে বলতে। আজাদ আন্তারার দিকে ঘুরল, হাতের তালুতে মাথা রেখে বলল, উল্টাপাল্টা কিছু করেছি নাকি? আন্তারা উত্তর দিল না, তবে তার ফুপানো কমেছে। কাটতে গিয়ে সে লাল টমেটো হয়ে গেছে। আজাদ এক পলকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আমি ভালো থাকি আর খারাপ, আপনার অতি পেয়ারের নানা ভাই আমাদের বেঁধেছেন, তাই যতই বিচার সালিশ বসাও, ঘুরে ফিরে ভালো না মানুষের কাছে আসতে হবে। আন্তারা চোখ তুলে তাকালো। আজাদ তাকিয়েই ছিল, চোখে চোখ রেখে আবার বলল, আমি এখন একটু বাইরে যাব, যদি তোমার ইচ্ছে হয় চলে এসো। বলেই আজাদ উঠল, উঠে মশারির ভেতর থেকে বেরোলো। আন্তারা কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর ধীরে ধীরে উঠে বসলো। এমনিতেও তো ঘুম আসছে না তার, তাই মুখে কিছু না বললেও সেও বেরিয়ে আজাদের পেছনে গিয়ে দাঁড়ালো। আজাদ হালকা হাসলো, হেসে আন্তারার সামনে হাত বাড়িয়ে দিল। আন্তারা কিছু সময় দাঁড়িয়ে কাচুমাচু করলো, তারপর আস্তে করে একটু হাত বাড়াবে তার আগেই আজাদ হাত বাড়িয়ে মুঠো করে ধরলো, ধরে এগিয়ে গেল। আর যে ছেলে ধারাম ধুরুম ছাড়া কোনো কাজই করতে পারে না, সে আন্তারার হাত আগলে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিঃশব্দে বের হলেও আসাদ দেখলো সে বাথরুমের জন্য বেরিয়েছিল। তাদের দেখে আবার ভেতরে ঢুকে গেল। শবনম ধ্যান জ্ঞান লাগিয়ে রুমাল সেলাই করছে। আসাদ যে বাইরে না গিয়ে আবার ভেতরে চলে এসেছে সে খেয়াল করেনি। সে দরজার শব্দ পেয়ে ভেবেছে আসাদ যাওয়ার সময় দরজা টেনে গেছে। সে সাথে সাথেই মুখ বাঁকালো, বাঁকিয়ে বিড়বিড় করে বলল, বইরা ভাব। আসাদের রাগ হওয়ার কথা, তবে সে হেসে ফেলল। হেসে নিজেকে সামলে এগিয়ে এসে বলল, বইরা তো বিয়ে করছো কেন? যতদূর মনে পড়ে কেউ তো জোর করেনি। শবনম চমকে গেল, চমকে হাতে শুয়ের খোঁচা লেগে গেল। সে চোখ মুখ কুচকে ফেলল। আসাদ সাথে সাথেই দিল এক ধমক, ধমক দিয়ে হাত টেনে চেপে ধরল। বিরক্ত মাখা কণ্ঠে বলল, যা পারো না তা করতে যাও কেন? শবনম আসাদের হাত থেকে নিজের আঙুল টেনে সরালো। তার চোখে পানি এসেছে। সে সামলে খাট থেকে নামতে গেল। আসাদ আবারও ধমকে বলল, কোথায় যাচ্ছ? শবনম ঢোক গিলে বলল, বাথরুমে। বলে যেতে লাগলো। আসাদ টেনে ধরলো। শবনম কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আসাদ কিছুক্ষণ সেই অভিমানী বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ছেড়ে দিয়ে বলল, যাও। শবনম বেরিয়ে গেল। আসাদ দীর্ঘশ্বাস ফেলল। সে ভালো করে জানে শবনম এখন বাথরুমে যাবে না, যাবে খাবার ঘরে। সেখানে টুক করে বসে থাকবে, আসবে একেবারে ভোরে, যখন বাড়ির সবাই উঠতে থাকবে। আন্তারা ভেবেছিল চারিদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার, তবে তেমন কিছুই দেখা গেল না। চারদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে মৃদু মৃদু বাতাস। আন্তারার ভয় এবং ভালো দুটোই লাগছে, তাই সে আজাদের পাশাপাশি হাঁটার চেষ্টা করছে। কেননা যতই চাঁদের আলো ভেসে যাক, তার কাছে রাত তো রাতই। অবশ্য আগের মতো জড়সড় ভাবটা নেই। কেন নেই আন্তারা জানে না, অথচ বাবা ছাড়া কারোর সাথে এত সহজে সে মিশেছে বলে মনে পড়ে না। আর এইদিকে এই লোক কি সুন্দর করে বলল ঘুরতে যাবে, এই ঘোড়ার নমুনা, নিজের মতো হাঁটছে, কোনো টু শব্দ নেই। এই যে আন্তারা তার সাথে হাঁটতে গিয়ে হাঁপিয়ে গেছে, সেই খবরও নেই। আন্তারা মুখ ফুলালো, কেন, কোন অধিকারে সে জানে না। মুখ ফুলাতেই তার হাঁটার গতিও কমে গেল। আজাদ সাথে সাথেই পেছনে ফিরে তাকালো। এরকম নিস্তব্ধ রাতে আজ সে প্রথম বের হয়নি, প্রায় বের হয়। চাঁদের আলো যখন গলে গলে পড়ে তার হাঁটতে ভালো লাগে। এমন না মধ্যরাত 11টার মতো হবে, গ্রামের মানুষ সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়ে। অতিরিক্ত দরকার ছাড়া এত রাতে কেউ সজাগ থাকে না। সেই নিস্তব্ধতা ভেঙে আজাদ বলল, কি হয়েছে? আন্তারা উত্তর দিল না। সে পাশে তাকালো, একটা ডোবার মতো কিন্তু সুন্দর, তাতে চারটা ভেসে বেড়াচ্ছে। কেউ কি তোমাকে বলেছে তুমি অত্যন্ত একঘু একটা মেয়ে? আন্তারা ফিরে আজাদের দিকে তাকালো। তার চাহনি নিষ্পাপ। সে এমন ভাবে তাকিয়ে রইল যেন এই শব্দ জীবনেও শোনেনি। অথচ তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণে তেলে বেগুনে জ্বলে উঠত। আজাদ ঠোঁট টিপে হাসলো, হেসে ডাকলো, আন্তারা। আন্তারা গাল ফুলিয়ে আস্তে করে বলল, কথাটা ঠিক না, তুমি একঘুয়ে না। তোমার বাবা তোমাকে আল্লাহ দিয়ে দিয়ে এমন বানিয়েছে, তাই সবার কাছে তুমি আল্লাহ দিয়ে আশা করো। আন্তারা ঠোঁট টিপে হালকা হাসলো। কথাটা কিছুটা হলেও সত্যি। না, আসল ব্যাপারটা তেমনও না। তুমি অতিরিক্ত সুন্দর তো, ছোটবেলা থেকে সবার কাছে অতিরিক্ত প্রশংসা শুনে শুনে অভ্যস্ত, তাই সবার কাছে সেই রকমটা আশা করো। সবাই তোমাতে মুগ্ধ হবে, না হলেই মুখে তালা মেরে গাল ফুলিয়ে রাখো। আন্তারা দাঁড়িয়ে গেল, তার ঠোঁট টিপে হাসিয়ে বন্ধ হয়ে গেল। এটা একদম সত্য না। আজাদ অবশ্য আগের মতোই বলল, না, আসল ব্যাপারটা আগের, তেমনের মতো তেমনও না, তেমনের আগে আহ্লাদও না,
এমনও হতে পারে তোমার বাবার আহ্লাদের আগে এক হয়েও না। আসলে তুমি ব্যাপারটা কি? আন্তারা হা করে তাকিয়ে রইল। তার সোজা মাথায় জট পাকিয়ে গেল। সে কি বলবে ভেবেই পেল না। অথচ বাবার আহ্লাদের কথা শুনে সে কত খুশি হয়েছিল। আজাদ অনেক কষ্টে হাসি দমালো, বলল, আচ্ছা থাক, বাদ দাও। যেমনই তুমি, কেয়ার করার। বিয়ে তোর চারটিখানি কথা না, যা হবার হয়ে গেছে, মিলে ঝিলে আপোষ করে নেব। আন্তারা মন খারাপ করেই বড় একটা শ্বাস ফেলল। আসলে সে নিজেই বুঝতে পারছে না নিজে কি। সে ফেলেই বলল, যাও, আমি কি ধরে রেখেছি নাকি? আন্তারা আবার মুখ ফোলালো। এই লোকের সাথে আসাই তার ভুল হয়েছে। সে মুখ ফুলিয়েই বলল, আমি একা যেতে পারবো না। না পারলে নেই। বলেই আজাদ আবার এগোলো। আন্তারাও তার পিছু পিছু হাঁটতে লাগলো। ফিরে যাওয়া কি দাঁড়িয়ে থাকা কি, কোনোটাই তার দ্বারা সম্ভব না। সে হাঁটতে হাঁটতেই ক্লান্তভাবে বলল, আমরা কোথায় যাচ্ছি? আজাদ নির্বিকারভাবে বলল, সামনে একটা শ্মশান আছে, সেখানে। আন্তারা আবারও থমকে দাঁড়িয়ে গেল। এতক্ষণ সে এক হাতে মাথার ঘোমটা চেপে রেখেছিল। আজাদের কথা শুনেই হাত ফসকে তা পড়ে গেল। আজাদ আবারও ফিরে তাকালো। আন্তারার গায়ে আজ খয়েরি শাড়ি, কালো পাড়, খয়েরি রং চাঁদের আলোতে কালো মনে হচ্ছে। এগুলো সব তারই কেনা। অবশ্য পছন্দ করে বিশেষ কোনো রং কিনেছে এমন না। দোকানে গিয়ে বলেছে বাসায় পরার মতো স্বস্তিদায়ক কাপড় দিতে। দোকানদার দাঁত কেলিয়ে বলেছে কি রং দেব। সে তো জীবনে এসব কেনেনি। রং আবার কি, তার কাছে রং মানে লাল, সাদা, কালো। তাই দোকানে যতগুলো রং ছিল সব একটা করে নিয়ে এসেছে। আন্তারার গায়ে গহনা নেই, নাক কানে তো এমনিতেই পড়তে পারে না। গলায় হাতে যাও আছে, শোয়ার আগে সব খুলে ফেলে। রাতের অন্ধকারে চাঁদের এই মিষ্টি আলোতে যেন আন্তারার মুখ আকাশের তারার মতোই জল জল করছে। তার মনে হলো এই মেয়ের নাম সার্থক। সে যেতে যেতেই বলল, আমি যেখানে যাই সেখানে তুমি নিঃসন্দেহে যেতে পারো। আমি যতই খারাপ হই, বেঁচে থাকতে অন্তত তোমার গায়ে ফুলের টোকাও লাগবে না। আন্তারা কিছুক্ষণ তাকিয়ে রইল। একই মানুষ, অথচ কত রঙে কথা বলে। মাঝে মাঝে খুব আপন মনে হয়, আবার মাঝে মাঝে খুবই অচেনা। সে মুখ গোজ করে বলল, অমন মুখে বড় বড় কথা সবাই বলে। আচ্ছা, তাহলে তো প্রমাণ দিতেই হয়। আমার প্রমাণ লাগবে না, আমি এমনিতেই ঠিক আছি। আজাদ হাসলো। আন্তারা এগোলো না, বলল, একটু জিরিয়ে নিই। আজাদ সাথে সাথেই থামলো। আন্তারা শুধু মুখে মায়া না, কণ্ঠ, হাঁটা চলা, এমনকি এই যে কোমরে হাত রেখে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সেখানেও। সে দাঁড়াতেই আন্তারা নিচু স্বরে বলল, এই আপনার ঘুরতে নেয়া? এখন দৌড় খাওয়াচ্ছেন? আমি আর জানতাম না পিপিলিকের পায়ে পায়ে হাঁটো তুমি, এবার জানলাম। সামনের বার থেকে চিন্তা ভাবনা করে বলবো। আমি আর কখনো আপনার সাথে কোথাও যাব না। সময় বলবে। একদম না। আজাদ হাসলো। আন্তারা আঁচল টেনে গলা মুখের ঘাম মুছলো, মুছে বলল, এর চেয়ে তো ঘরেই ভালো ছিলাম, নিয়ে ঘেমে শেষ। এইবারও হাত কাপড় তো আর আপনার গায়ে না, আবার বলে পিপিলিকার হাঁটা। তুমি যে এত কথা জানো এতদিন তো বুঝতেই পারিনি। আন্তারা একটু থমকালো। সে নিজেও খেয়াল করেনি সে স্বাভাবিকভাবে আজাদের সাথে কথা বলছে। সে আবার মুখ ফুলিয়েই বলল, আপনি যে খারাপ সেটাও কি বোঝা যায়? আজাদের সোজা উত্তর, না, যায় না। তো? আজাদ আবারও হাসলো, তবে কিছু বলল না। আন্তারাই বলল, এভাবে প্রায় ঘোরেন আপনি? প্রায় না, তবে মাঝে মাঝে। কেন? আগেরগুলোর কোনো কারণ নেই, এমনি। তবে আজকের পেছনে কারণ আছে। কি? সত্য বলবো না মিথ্যা? মিথ্যা কেন বলবেন? আজাদ বাঁকা হাসলো, হেসে বলল, তখন তুমি আমাকে টানছিলে, তা না বোঝো মেয়ে? বলেই আন্তারার দিকে তাকালো। আন্তারা স্তব্ধ হয়ে গেল। এই লোক তো সত্যি সত্যিই খারাপ। সে তো এমনি মুখে মুখে বলেছিল। আজাদ আগের মতোই বাঁকা হেসে বলল, এবার বুঝেছো মিথ্যা কেন বলবো? আন্তারা কোনো রকম বলল, আমি বাড়িতে যাব। আজাদ আগের মতোই বলল। নিষেধ করেছে কে? বলেই সিগারেটের প্যাকেট বের করলো। আন্তারা বড় বড় চোখ করে বলল, আপনি সিগারেট খান? হ্যাঁ। কেন? আজাদ স্বাভাবিকভাবেই বলল, ভার্সিটিতে থাকতে একদিন বন্ধুদের সাথে খেলাম, তারপর মহব্বত হয়ে গেল। আমার মহব্বতই খুবই বিপজ্জনক। একবার হলে আমি সেই মহব্বতের জিনিস ছাড়তে পারি না, কোনো অবস্থাই না। এই কয়দিনে তো আপনাকে একবারও খেতে দেখিনি। বাসার কেউ জানে না, তাই দেখো নি। এই যে আমি এখন জেনে গেলাম। আজাদ সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, তুমি আমার অনেক কিছুই জানবে, যা আর কেউ জানবে না। আমি সবাইকে বলে দিব। ইচ্ছে হলে বলবে, তবে আমি শাস্তি দেব। কিসের শাস্তি? এই যে এত কষ্ট করে নিজেকে সংযত রাখছে, সেটা রাখবো না। আন্তারা আবারও স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার জীবন বড়ই ছোট,
আর এই ছোট জীবনে এত ঠোঁটকাটা লাজ লজ্জা শঙ্খহীন ছেলে সে জীবনে দেখেনি। তখনই নিস্তব্ধ রাত ভেদ করে একটা শব্দ ভেসে এলো। দূর থেকে একটা চিকন আলোর রশ্মি রাস্তায় পড়তে লাগলো। আন্তারা চমকে গেল। আর যাই থাক, এতটুকু জ্ঞান তার আছে, রাত দুপুরে কোনো বাড়ির বউকে এভাবে রাস্তায় দেখলে ভালো বলবে না। সে ভয় মাখা চোখে আজাদের দিকে তাকালো। আজাদের মধ্যে অবশ্য তেমন হেলদোল দেখা গেল না। এই অত্র এলাকায় শুধু একজনের কাছেই বাইক আছে, সেটা চেয়ারম্যান। এত রাতে কাজ কি? সে ভ্রু কুচকেই সিগারেট পায়ে পিষল। পিষে আন্তারার হাত ধরে ঝট করে ঝোপের মধ্যে ঢুকলো। আন্তারা ভয়ে শেষ। যদি সাপটাপ থাকে, না থাকলেও জঙ্গলে ভরা পোকামাকড়। পোকামাকড়ের কথা মনে পড়তেই তার শরীর শিরশিরিয়ে উঠল। আর সে চাপতে চাপতে বলতে গেলে আজাদের বুকের সাথে লেপটে গেল। আজাদ না কিছু বলল আর না চড়ল, সোজা চুপচাপ দাঁড়িয়ে রইল। সকাল হতেই আন্তারার চোখে সর্ষে ফুল দেখলো, কেননা তাকে দেখেই মুর্শিদা বলল, ঘুরে ফিরে তো অনেক খাইলা, এবার একদিন শ্বশুর বাড়ির মানুষদের ভুড়ি বোঝ করাও নাকি সেই কপাল আমার নাই যে দু একদিন পুতের বউদের রান্নাবান্না খাবো। আন্তারা ঢোক গিলল। সে রান্না জানে, তবে এত বড় বড় মাটির উনুনে রান্না তো ভালোই, কখনো চোখেও দেখেনি। সে ঢোক গিলেই এগিয়ে গেল। তার সাথে শবনমও এগোলো। তাকে এগোতে দেখি বিথি চোখ পাকিয়ে বলল, তুমি যাইতেছো কেন? একটু দেখিয়ে দিই, প্রথমবার করবে, কোনো কিছু তো খুঁজে পাবে না। অনেক দরদ না? বড় ভাইকে বলি, তারপর দেখি কোথায় কোথায় দরদ তোমার। শবনম মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আমেনার আজকেও শরীর ভালো। তার শরীর ভালো হলেই সে বাইরে এসে বসে। সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, বিথি, শবনম তোমার বড় ভাবি, লেহাজ করে কথা বলবি। বিথি আগের মতোই সমান তালে বলল, আমার ইচ্ছা, ভাই আমার, ভাবি আমার। আমেনা মুর্শিদার দিকে তাকিয়ে বলল, ভাবি, বউরার বাড়ির কাজকর্ম লেহাজ দুদিন পর শেখালেও হবে, তাদের জন্য তো আমাদের কেউ কথা শোনাতে আসবে না। কিন্তু মেয়ে, সেটার জন্য তো অবশ্যই শুনতে হবে, তাই পারলে আগে মেয়েকে একটু কিছু শেখাও। মুর্শিদা আঁচল টেনে ঘাড় সোজা করে বলল, কথা শোনাবে এমন বাসায় মেয়ে দেব না রে আমেনা। মেয়ে আমার যক্ষের ধন, অন্য মানুষদের মতো তো হাতে পায়ে নিচে না। আমেনা কষ্ট পেল, পাবেই না কেন। পুরনো ঘা, একটু খোঁচা লাগলেই ব্যথায় টকবগিয়ে ওঠে। তবে সে আর তাদের কিছু বলল না। শবনমের দিকে তাকিয়ে বলল, তুমি যাও বড় বউ, প্রথমবার হাত পা পুড়িয়ে ফেলতে পারে। শবনম হালকা হেসে এগিয়ে গেল। আমেনা বিথিকে সম্পূর্ণ অদেখা করে মিথিকে বলল, তুই যা, কেটে কেটে এগিয়ে দে, না দেখলে শিখবি কিভাবে? মেয়ে হয়ে জন্মেছিস, যতই বাপদাদার নাম থাক, রূপ থাক, চুলও ঘুতোতেই হবে মা। মিথি মুখ ফুলিয়ে বলল, নাহার ফুপু, সোহাগী আছো তো? আমেনা চোখ রাঙিয়ে বলল, যাবি তুই? মিথি বিরক্ত হয়ে এগিয়ে গেল। বিথি ভ্রু কুচকে তাকিয়ে রইল। আমেনা অবশ্য ফিরেও তাকালো না। সে আবার ধীরে ধীরে ভেতরে চলে গেল। যেতে যেতে রমেশকে ডাকলো। মিথির বাবা দুদিন হলো বাড়িতে ফিরছে না, একটু খোঁজ নেওয়া দরকার। আন্তারা দুপুরের খাবার পরে বিছানায় শরীর এলিয়ে দিল। ভেজা হালকা সোনালি রঙের চুলগুলো বিছানায় ছড়িয়ে বালিশে মাথা রাখলো। পা কিছুটা খাটের বাইরে। সবুজ শাড়ির সোনালি পাড়টা ফ্যানের বাতাসে পায়ের কাছে আপন মনে আঁকিঝুঁকি করছে। তার চোখে হালকা ঘুমের তন্দ্রাভাব। তবুও সে নিভু নিভু চোখে তাকিয়ে আছে জানালার বাইরে। সবুজ গাছগাছালির পাতার ফাঁকে চড়ুই পাখি উড়াউড়ি করছে, দেখতে তার ভালো লাগছে। তখনই ধড়াম করে দরজা খোলার শব্দ হলো। আন্তারা আজকে চমকে উঠল না, ফিরেও তাকালো না। সে জানে কে এসেছে। এই বাড়িতে ভেঙে চুরে এমন কারবার একজনই করে। সবার মতো দেখতে দেখতে সেও অভ্যস্ত হয়ে যাচ্ছে। আজাদ ঘরে ঢুকলো খুবই ব্যস্তভাবে। আন্তারা নামক কোনো প্রাণী এই রুমে আছে সে খেয়ালও করলো না। সে তার হাতের জিনিসপত্র টেবিলে ছুঁড়ে গায়ের শার্ট খুলে গামছা হাতে আবারও বেরিয়ে গেল। গোসল করবে সে। আন্তারা রান্না শেষ করে একেবারে গোসলে গিয়েছে। অবশ্যই যেরকম ভয় পেয়েছে সেরকম কিছুই হয়নি। শবনমভাবে সব দেখিয়ে দিয়েছে। সে শুধু বসে বসে রান্না করেছে। বাড়ির ছেলেরা খাবার পরে তারা খেয়েছে। অবশ্য এর মধ্যে আজাদ ছিল না। সে তখন বাসায় ফেরেনি। কাল রাতে রুমে এসে আন্তারা সোজা বলেছে সে তার পাশে শোবে না। এতদিন তো হাবভাব বোঝেনি, এখন ঠিক জানে মনে মনে কত শয়তানি। আজাদের মধ্যে কোনো ভাবান্তর হয়নি। সে মশারির ভেতরে ঢুকে হাই তুলে বলেছে, আপনার যা ইচ্ছা মহারানী, বলেই আয়েশ করে খাটে শুয়েছে। কিছুক্ষণ পরে ঘুমিয়েও গেছে। আন্তারার তখন এত খারাপ লাগলো, কেন লাগলো আন্তারা জানে না। সে কি এটা আশা করেছিল আজাদ তাকে জোর করবে? কেন করবে? তার সব ইচ্ছা সব আবদার মাথায় তুলে রাখতো তার বাবা। এখানে তো তার কেউ নেই, আর এই লোকটা তো আরও আগে নেই। বলেই সে চেয়ারের দিকে এগিয়ে গেছে। এই ঘরে নিচে শোবে এমন কিছুই নেই, তবে চাদর আছে।
ইচ্ছে করলে চাদর বিছিয়ে শোয়া যায়, তবে তার ইচ্ছে করলো না। সে চেয়ারে বসে টেবিলের উপর হাতে মাথা রাখলো। তখনই কাগজের স্তূপের দিকে চোখ পড়লো। কিছু হিসেব লেখা, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, কবে কবে এসেছে গুছিয়ে হিসেব করা। সম্ভবত কোনো ওষুধ টষুধ হবে। ঝকঝকে নিখুঁত হাতের লেখা, কোনো কাটাছেঁড়া নেই। নিজে অগোছালো, তবে বাকি সব কিছুতেই পরিপূর্ণ গোছানো। সে সেখানে চোখ বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভেঙেছে একেবারে সকালে। ভেঙে আর আজাদকে রুমে দেখেনি। কি খারাপ লোক! একটা মেয়ে বসে কত কষ্ট করে ঘুমালো, তার কোনো হেলদোলও হলো না। আরামসে খাটে হাত পা ছড়িয়ে ঘুমলো। যখন একটু ভালো মনে করে তখনই খারাপের আর এক রূপ দেখিয়ে দেয়। আজাদ গোসলে যেতেই আন্তারা ফিরে তাকালো। গায়ের শার্ট আলনায় ধোয়া কাপড় উপরে ছুঁড়ে ফেলেছে। পলিথিনে করে কি যেন এনেছে, টেবিলের উপরে ছুঁড়ে ফেলেছে। জুতো দুটো দুদিকে। সে দীর্ঘশ্বাস ফেলেই উঠে দাঁড়ালো। জুতো গুছিয়ে রাখলো, শার্ট আলাদা করলো, টেবিলের উপরে ব্যাগ গুছিয়ে সাইডে রাখলো, রেখে বেরিয়ে গেল। আজাদের গোসল আর কাকের গোসল একই। ঝলক পলক পানি ছিটিয়ে 2 মিনিটের মাথায় আবার ফিরে আসবে। আসলেই আবার মাথায় কোন গিট্টু লাগিয়ে দেবে কে জানে, তাই সরে যাওয়াই ভালো। আন্তারা অবাক হয়ে তাকিয়ে বলল, এটা কি গাছ নানা ভাই? আফসার হাসলেন, হেসে বললেন, হিজল গাছ। এই যে চাদরের মতো বিছিয়ে আছে, এইগুলো হিজল ফুল। আন্তারা নিচু হয়ে কয়েকটা ফুল হাতে তুলে নিল। তার সাদা শুভ্র হাতে গোলাপি ফুলগুলো এত সুন্দর লাগলো, সে নিচু হয়ে আরো কয়েকটা তুলতে লাগলো। তখনই অলি আফসারের উঁচু কণ্ঠ শোনা গেল, ইব্রাহিম, কোথা থেকে এলে? আন্তারা ফিরে তাকালো। সাদা শুভ্র পাঞ্জাবি পরা একটা লোক। এই লোকটাকে সে চেনে, সেই মৃত বৃদ্ধের ছেলে। এই গ্রামের লোকগুলো এত পাষাণ কেন? এক তো আজাদ, এত অসভ্য মার্কা ছেলে সে কখনো দেখেনি। আর এক এ মা মারা গেছে, এক ফোঁটা চোখের পানিও ফেলেছে কিনা সন্দেহ। ঠিক আছে, ছেলেদের চোখে পানি সহজে আসে না, তবে চোখে মুখে দুঃখের ছাপ তো পড়বে। এই লোকের মুখে তেমনও ছিল না। কি পাষাণ লোক! সে মুখ ফিরিয়ে নিল, নিজের মতো আবার ফুল নিতে ব্যস্ত হলো। আজাদও খারাপ, এই লোকটাও খারাপ। খারাপ মানুষদের তার ভালো লাগে না, তবে নানা ভাই ভালো, তার শ্বশুর বাবা ভালো। মা ছাড়া কখনো কথাই বলে না। এই যে আজকে সে রান্না করলো, কত প্রশংসা করলো, তবে চাচা শ্বশুর লোকটাকে সে বোঝে না। সবসময় মুখ কেমন কালো করে থাকে। তবে ছোট মা খুবই ভালো। ইব্রাহিম হেসে এগিয়ে গেল। জামিল তার মাথায় ছাতা ধরা। সে ইশারায় চলে যেতে বলে এগোতে এগোতে বলল, ক্লিনিকের কাজে হাত দেব ভাইজান, সেখানেই গিয়েছিলাম। আপনি এই সময় এখানে? বলে সে এক পলক আফসারের পেছনে তাকালো। সবুজ শাড়ি পরা মেয়েটা যে তাকে দেখেই মুখ ফিরিয়ে নিয়েছে সে দেখেছে। অবশ্য দেখবে না কেন, এখানে আসতেই সবার আগে তার নজর তার উপরেই পড়েছে। অবশ্য তার জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করত। সবুজ গাছগাছালির মাঝে সবুজ বরণ কন্যা, কারো নজর না পড়ে উপায় কি? ঘরে নাকি আমার বুবুর ভালো লাগছিল না, তাই হাঁটতে নিয়ে আসলাম। বলেই আফসার ডাকলো, আন্তারা। আন্তারা এগিয়ে এলো, তার আঁচল ভর্তি ফুল। সেই ফুল 2 হাতে আঁকড়ে ধরে আফসারের পাশে এসে দাঁড়ালো। আফসার হেসে বলল, এটা তোমার আরেকটা নানা ভাই। সেই দিন এর বাড়িতেই গিয়েছিলে, ব্যস্ত ছিলে তো, তাই পরিচয় করাতে পারিনি। বিপদে আপদে যেমন তোমার দাদির পাশে ছিলাম, ঠিক তেমনই এই মানুষটাও ছিল, বরং বেশিই ছিল। আন্তারা চোখ তুলে তাকালো। সাথে সাথে তার ভেতরে অপরাধ বোধ হলো। এই মানুষটাকে সে খারাপ ভেবেছিল। সে তার মিহিসুরে সালাম দিল, দিয়ে একটু হেসে বলল, ভালো আছেন আপনি? ইব্রাহিম কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর সালামের উত্তর দিয়ে বলল, ভালো। আপনাদের পুকুরটা খুব সুন্দর। ইব্রাহিম হালকা হাসলো। ইব্রাহিম মাথা নাড়ল। নানা ভাই বলে আমি নাকি দেখতে একেবারে তার মতো, সত্যি? ইব্রাহিম আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর একটু হেসে বলল, ভাইজান কখনো মিথ্যে বলে না, তাই না ভাইজান? বলেই ইব্রাহিম আফসারের দিকে তাকালো। আফসার শান্ত চোখে কিছুক্ষণ ইব্রাহিমকে দেখলো, তারপর বলল, মানুষ মানুষই হয় ইব্রাহিম, সে 1000 চেষ্টা করলেও ফেরেশতা হতে পারে না। আমার চোখে তো আপনি তাই ভাইজান। আফসার হাসলো, হেসে ইব্রাহিমের কাঁধে হাত রেখে বলল, এখন থেকে গ্রামেই থাকবে? থাকবো তা না, তবে কিছুদিন আছি। ক্লিনিকের কাজটা গোছগাছ করে যাব। আমাদের হাই স্কুলের শিক্ষক কামাল উদ্দিন স্যার গত রাতে মারা গেছে, শুনেছো? আমি গ্রামের ছেলে হলেও এখন অনেককেই চিনতে পারি না ভাইজান, তেমনভাবে কিছু শুনিনি, তবে গঞ্জে অনেকেই বলা বলি করছিল, কিছুটা কানে এসেছে। আফসার বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসাদ আর সে একসাথে চাকরি করত, অনেক ভালো লোক ছিল। তার লাশ সকালে তাদের বাইরের বাড়ির এক গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আন্তারার সাথে সাথেই হাত ফসকে গেল। সে এতক্ষণ মনোযোগ দিয়ে এদের কথা শুনছিল, যখন লাশের কথা শুনল চোখের সামনে ভাসতেই হাত ফসকে সব ফুল নিচে গড়িয়ে পড়ল। আফসার ইব্রাহিম দুজনেই ফিরে তাকালো। মৃত্যু চিরন্তন সত্য, একে যত সহজভাবে নেবে ততই ভালো বুবু।
আন্তারা ঢোক গিলে বলল, লোকটা গাছে ঝুলন্ত ছিল কেন? আমি তো জানি না বুবু, তবে শুনেছি সে আত্মহত্যা করেছে। কেন? আফসার হাসলো, হেসে বলল, বাদ দাও বুবু, তোমার সব ফুল তো পড়ে গেল, আর নেবে? আন্তারা বড় একটা শ্বাস ফেলে উপর নিচে মাথা নাড়ল। আজাদ প্রথম লোকমা মুখে নিতেই শবনম গালে হাত রেখে মুচকি হাসলো। আজাদ দেখে বলল, আমার খাও কি আমার ভাইয়ের চেয়ে সুন্দর ভাবি? শবনম ভ্রুকুচকে বলল, কেন? এই যে খাবার মুখে নিতেই ভাবি যেন মুখ থেকে মুক্ত ঝরে পড়লো। শবনম এবার খিলখিল করে হেসে ফেলল। এই বাসায় একমাত্র আজাদের সামনেই মন প্রাণ খুলে বিনা দ্বিধায় কিছু বলা যায়, হাসা যায়। সে হেসেই বলল, আমার দেবর যে লাখে একটা, হাসি ফুটবে না তো কি ফুটবে? আর দেবরানী? সেটা তো গোনার বাইরে। আজাদ হাসলো। হাসতেই শবনম ভ্রু নাচিয়ে বলল, খাবার কেমন? আজাদ বুঝতে পারল না। খাবার টাবার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, যাই দেওয়া হয় টপাটপ খেয়ে দৌড়। একবার ভাবি দুষ্টুমি করে চিনির বদলে লবণ দিয়ে শরবত করে দিল, সে তাও বোঝেনি, হাতে দিতেই ঢকঢক করে খেয়ে ফেলেছে। তবে এসব ব্যাপারে বড় ভাই খুব খুঁতখুঁতে। সে সাথে সাথে আর এক লোকমা মুখে পুরে বোঝার চেষ্টা করলো আজকের কাহিনী কি। তবে তেমন কোনো পরিবর্তন ধরতে পারল না, সব তো ঠিকঠাকই আছে। তার অবস্থা দেখে শবনম আরও খিলখিল করে হাসলো। হেসে তালের পাখা তুলে মাথায় হালকা করে দিল একটা বাড়ি দিয়ে বলল, আজকে সব আন্তারা রেঁধেছে। পাখির ঘর সই সালামত আছে? শবনম ভেঙচি কাটলো, কেটে বলল, আমি মনে ভুল শুনলাম ছোট ভাই, পাখির ঘরের জায়গায় আন্তারা শোনার কথা। আজাদ আবারও হাসলো, তবে আর কিছু বলল না। তখনই উঠানে কথার শব্দ হলো। শবনম মুকি দিল। দাদা ভাই ইব্রাহিম ভাই, পাশে আন্তারা। সে ইব্রাহিম ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলছে। শবনম একটু অবাকই হলো। এই বাসায় সে এতদিন হলো এসেছে, অনেকবারই দেখা হয়েছে, তবে কখনো সালামের উত্তর ছাড়া বাড়তি কোনো কথা এই লোকের মুখে শোনেনি। এমন কি কখনো চোখ তুলেও তাকায়নি। ওরে বাবা, এখন দেখো কি মনোযোগ দিয়ে আন্তারার কথা শুনছে। সে আজাদের দিকে তাকিয়ে হেসে বলল, তোমার বউ সামলে রেখো গো দেবরজি, দুটো নানা সাথে নিয়ে ঘুরছে, কার সাথে উড়াল দেয় কে জানে। আজাদ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে তার বিষম উঠে গেল। শবনম তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ যাওয়ার কথা শুনে এত খুশি আমি জীবনেও কাউকে দেখেছি বলে মনে পড়ে না। আজাদ পানি খেলো, একটু শান্ত হতেই বলল, দেখবেও না ভাবি, আজাদ আজাদি। আর এই আজাদ কাউকে ধরেই বেঁধে রাখে না, বশ করে। আর এই বশ থেকে ছোটে এত সহজ না। ওরে বাবা, দেবর সে আমার কালো জাদুর কারিগর, তা তো জানতামই না। কই আমাকে একটু জাদু টাদু শেখাও, যদি একটু বশ করতে পারি। বয়স তো আগেই হয়ে আছে, নতুন করে আবার কি করবে? কচু হয়ে আছে, ছাই জানো তুমি। জানা দেখার বাইরে অনেক কিছু আছে ভাবি চান। জানা যায় না, দেখা যায় না, এমন জিনিস দিয়ে হবেটা কি? তখনই আন্তারা এলো, হেসে বলল, ভাবি নানা ভাই কিছু নাস্তা দিতে বলেছে। বলেই সে হকচকালো। সে জানতো না আজাদ সবেমাত্র খাবার খাচ্ছে। সে ভেবেছে এতক্ষণ খাবার টাবার খেয়ে ঘুমে তলিয়ে গেছে। এই লোকের অসম্ভব সব কারবারের মধ্যে যখন তখন ঝট করে ঘুমিয়ে যাওয়ারও গুণ আছে। শবনম সাথে সাথেই উঠল, বেরিয়ে যেতে যেতে বলল, আমি দেখছি, তুমি দেখো তো ছোট ভাইয়ের কিছু লাগবে কিনা। আন্তারা মুখ গোজ করলো, যেন এখানে এসে মহা বিপদে ফেসে গেছে। আজাদ দেখে হাসলো। তার খাওয়া প্রায় শেষ, তবুও বলল, খাবার মতো দাঁড়িয়ে আছো কেন? প্লেটে ভাত নিয়ে চোখে দেখো না? আর কি ছাতের মতো আজকে রেঁধেছ? মুখে তো তোলাই যাচ্ছে না।